ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স ইউনিটের তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার। একটা গুরুত্বপূর্ণ জায়গা তড়িৎ দ্বিমেরু। এখানে আমরা যে বিষয়গুলো জানব সেগুলো হচ্ছে কি তড়িৎ দ্বিমেরু কি, তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি, তড়িৎ দ্বিমেরুর জন্য বিভিন্ন অবস্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব, আর তড়িৎ দ্বিমেরুর ওপর ক্রিয়াশীল টর্ক নির্ণয়। এই চারটে মূলত পোর্শন আমরা আজকে কভার করব। ফার্স্ট যেটা আমরা দেখব সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু কি। এর আগের লেসনে আমরা যে জিনিসগুলো জেনেছিলাম, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়, এই জিনিসগুলো টুকটাক দেখেছিলাম। আজকে আমরা ঠিক তার পরের পোর্শনটায় তড়িৎ দ্বিমেরু কি সেইটা থেকে শুরু করব। আচ্ছা, এখন আমরা জানবো তড়িৎ দ্বিমেরু কি বা ইলেকট্রিক ডাইপোল। তড়িৎ দ্বিমেরুকে কি বলা হয়? ইলেকট্রিক ডাইপোল। হোয়াট ইজ ইলেকট্রিক ডাইপোল? দুটো সমমানের কিন্তু বিপরীত প্রকৃতির আধান যখন খুব কাছাকাছি দূরত্বের মধ্যে অবস্থান করে তখন সেই সিস্টেমটাকেই আমরা কি বলছি? তড়িৎ দ্বিমেরু। তাহলে কি বিষয় হলো? দুটো আধান সমমানের কিন্তু বিপরীত প্রকৃতির, মানে এটা মাইনাস কিউ, এটা প্লাস, দুটো আধান, এদের মধ্যবর্তী দূরত্ব যদি খুব মানে খুব যদি অল্প পরিমাণ হয়, ঠিক আছে, মানে এই রেঞ্জটা হয় 10⁻⁻6 বা 10⁻⁻9, মানে কি মাইক্রোমিটার বা ন্যানোমিটার বা অ্যামস্ট্রং, এই রেঞ্জের যদি হয় তখন এই সিস্টেমটাকে আমরা কি বলবো? একটা তড়িৎ দ্বিমেরু। দুটো সমমানের, এও কিউ এটাও কিউ, বিপরীত প্রকৃতি, এটা নেগেটিভ এটা পজিটিভ, তাদের মধ্যবর্তী দূরত্ব খুব অল্প, মানে হয় মাইক্রোমিটার বা ন্যানোমিটার বা অ্যামস্ট্রং, 10⁻⁻6, 10⁻⁻9 বা 10⁻⁻10 মিটার, এই রেঞ্জের যদি হয় তখন এই সিস্টেমটাকে আমরা বলছি তড়িৎ দ্বিমেরু। আচ্ছা, আমরা তড়িৎ দ্বিমেরু জানলাম, এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তড়িৎ দ্বিমেরু ভ্রামক, যেটাকে বলা হয় ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের সংজ্ঞা কি বা কাকে বলে? আমরা যে তড়িৎ দ্বিমেরু দেখলাম, সেই তড়িৎ দ্বিমেরুর একটা আধানের মান এবং ওই আধান দুটির মধ্যবর্তী যে দূরত্ব, মানে মাইনাস কিউ প্লাস কিউ, এই ডিস্টেন্সটা ধরলাম 12 কেন ধরা হয় সেটা পরে বলছি। তাহলে এই ধরলাম এটা একটা তড়িৎ দ্বিমেরু যার প্রত্যেকটা আধানের মান হচ্ছে কিউ, একটা তাহলে মাইনাস কিউ একটা প্লাস কিউ, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 12। তখন এই একটি আধানের মান মানে কিউ ইনটু এদের মধ্যবর্তী যে দূরত্ব 12, এর গুণফলটাকেই বলা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, যেটাকে পি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে পি সমান আমরা কি লিখবো? কিউ ইনটু 12। এবার এখানে তড়িৎ দ্বিমেরু যে ক্যালকুলেশনের ক্ষেত্রে কি করা হয়? মধ্যবিন্দুটা খুব ইম্পর্টেন্ট। মধ্যবিন্দুটা ও ধরলাম, এই দিকে ডিস্টেন্সটা ধরা হয় এল, এই দিকটা এল, সেই জন্য ডিস্টেন্স এই দুটো আধানের মধ্যবর্তী দূরত্বটা ইন জেনারেল 12 ধরে নেওয়া হয়। এখানে যদি আমরা এক্স ধরি বা ওয়াই ধরি প্রবলেম নেই, কিন্তু ফিজিক্সে এই 12টা ধরে নেওয়া হয় হিসেবে যাতে সুবিধা হয়। তাহলে আমরা তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি জানলাম? একটা তড়িৎ দ্বিমেরুর একটা আধানের মান এবং তাদের মধ্যবর্তী দুটো যে আধান আছে তাদের মধ্যবর্তী যে দূরত্ব, তার গুণফলটাই হচ্ছে কি তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এবার এখানে তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ভেক্টর কোয়ান্টিটি হলেই কি তার একটা অভিমুখ থাকবে। এই দ্বিমেরু ভ্রামকের অভিমুখ কোন দিকে? না, দ্বিমেরু ভ্রামকের অভিমুখ হয় অলওয়েজ নেগেটিভ টু পজিটিভ, মানে এই ডাইপোল, ইলেকট্রিক যে ডাইপোল আছে এর নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ, এই ডিরেকশনেই হবে কি দ্বিমেরু ভ্রামকের অভিমুখ, পি এর অভিমুখ। ঠিক আছে,
তাহলে আমরা কি জানলাম, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট কি সেটা জানলাম। সেটা হচ্ছে খুব ইজি, একটা আধানের মান ইনটু তাদের মধ্যবর্তী যে দূরত্ব। ডাইপোল মোমেন্ট একটা ভেক্টর রাশি, তার অভিমুখ কোন দিকে হবে, অভিমুখ হবে নেগেটিভ টু পজিটিভ। ঠিক আছে, এবার ডাইপোল মোমেন্টের ইউনিট কি হবে, আমরা এসআই সিস্টেম যদি দেখি, এসআই সিস্টেমে চার্জ ইনটু কি আছে, ডিসটেন্স। চার্জের ইউনিট কি, কুলম, ডিসটেন্সের ইউনিট মিটার, কুলম ইনটু মিটার। সিজে সিস্টেম যদি দেখি, এটা কি হবে, ইএসইউ ইনটু সেমি। খুব ইজি, আমরা একইভাবে ডাইমেনশনও বার করতে পারবো। ঠিক আছে, এই হলো আমাদের তাহলে কি তড়িৎ দ্বিমেরু ভ্রামক। ফার্স্ট আমরা তড়িৎ দ্বিমেরু জানলাম, তারপর জানলাম তড়িৎ দ্বিমেরু ভ্রামক। আচ্ছা, এইবার পরের যে পার্টটা, সেখানে আমরা দেখব একটা তড়িৎ দ্বিমেরুর জন্য, ইলেকট্রিক ডাইপোলের জন্য ভিন্ন ভিন্ন অবস্থানে ইলেকট্রিক ফিল্ডের মান। আচ্ছা, আমরা প্রথমেই যেটা দেখব, কোন একটা ইলেকট্রিক ডাইপোলের অ্যাক্সিসের উপর কোন একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত, মানে একটা তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরস্থিত কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত, সেটা আমরা নির্ণয় করব। তাহলে আমরা একটা ফার্স্ট ইলেকট্রিক ডাইপোল একটা এঁকে নিলাম, মাইনাস কিউ প্লাস কিউ। ও হচ্ছে এদের মধ্যবিন্দু, নাম দিয়ে দিলাম এটা এ বি। ইলেকট্রিক ডাইপোলটা হচ্ছে এ বি, এ পয়েন্টে আছে মাইনাস কিউ চার্জ, বি পয়েন্টে আছে প্লাস কিউ চার্জ। এদের মিডল পয়েন্ট হচ্ছে ও, এই ডিসটেন্সটা ধরলাম এল, এই ডিসটেন্সটা ধরলাম এল। ঠিক আছে, এইবার এর অক্ষ, ডাইপোলটার অক্ষ কোনটা, ডাইপোলটার অক্ষ এইটা। এটা হচ্ছে ডাইপোলের অক্ষ। এবার এখানে সাপোজ এই বিন্দুতে, এখানে একটা পি বিন্দু নিলাম, যে পি বিন্দুটা এই মধ্যবিন্দু থেকে ধরলাম এক্স ডিসটেন্সে আছে। তাহলে আমরা কি করলাম, অক্ষটা দেখতে পাচ্ছি, ডটের লাইনটা হচ্ছে অক্ষ, এই অক্ষের উপরে মধ্যবিন্দু থেকে এই যে ডাইপোল মোমেন্টের যে মিড পয়েন্ট, সেখান থেকে এক্স ডিসটেন্সে আমরা একটা পি বিন্দু নিলাম, এখানে পি বিন্দু নিলাম। এই পি বিন্দুতে আমাদের ইলেকট্রিক ফিল্ড আমরা নির্ণয় করব। তাহলে আমরা ছবিতে দেখতে পাচ্ছি এই ডিসটেন্সগুলো কেমন হবে, এই মাইনাস কিউ এবং প্লাস কিউ চার্জ থেকে এই ডিসটেন্সটা, প্লাস কিউ চার্জ থেকে ডিসটেন্সটা আছে বিপি। তাহলে বিপি সমান আমরা কি লিখতে পারবো, এই ও থেকে পি পর্যন্ত ডিসটেন্স কত ছিল, এক্স। তার মানে এটা হয়ে গেল এক্স, মাঝখানে এটা এলটা বাদ দেব, এক্স মাইনাস এল। বিপি মানে এই ডিসটেন্সটা, তাহলে কি হলো, এই ডিসটেন্স মাইনাস এই ডিসটেন্স, তবে এই ডিসটেন্স পাবো, বিপি সমান এক্স মাইনাস এল। একইভাবে এপি, এপি কত হবে না, এক্স, এতটা জানি এক্স, ও থেকে পি হচ্ছে এক্স, আর এ থেকে ও হচ্ছে কত, এল। তার মানে এটা হয়ে গেল এক্স প্লাস এল। এই ডিসটেন্সগুলো আমরা মেজার করে নিচ্ছি, কারণ এগুলো আমাদের পথে কাজে লাগবে। এইবার এখানে পি পয়েন্টে আমরা যে ইলেকট্রিক ফিল্ড পাবো, সেই ইলেকট্রিক ফিল্ড পাবো কি, দুটো পয়েন্টের জন্য। আমরা এর আগের লেসনে দেখেছি কি, ইলেকট্রিক ফিল্ড কোন একটা পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড কত হয়, সেটা আমরা আগের লেসনে পেয়েছি। এবার এইখানে আমরা দেখতে পাচ্ছি দুটো পয়েন্ট চার্জ আছে, একটা মাইনাস কিউ, একটা হচ্ছে প্লাস কিউ চার্জ। তাহলে এই দুটো পয়েন্ট চার্জের জন্য সেপারেটলি পি বিন্দুতে কত ইলেকট্রিক ফিল্ড হয়, সেটা আমরা ফার্স্ট ক্যালকুলেট করব। করে সে যে দুটো ইলেকট্রিক ফিল্ড পাবো, তাদের আমরা রেজাল্টেড একটা ইলেকট্রিক ফিল্ড বার করব, মানে লব্ধি একটা ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। ফার্স্ট আমরা মাইনাস যে কিউ চার্জ আছে এ বিন্দুতে, সেই মাইনাস কিউ চার্জের জন্য পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, এটা কত, সাপোজ E1 ধরলাম, E1 টা বার করছি। E1 এর মান কত হবে, আমরা জানি 1/4πε0 ইনটু চার্জ কত, কিউ ডিভাইডেড বাই ডিসটেন্সের স্কয়ার হয়। এবার মাইনাস কিউ থেকে পি এর ডিসটেন্স মানে কত, এ থেকে পি, এ থেকে পি মানে কত, এক্স প্লাস এল। তাহলে এটা হয়ে গেল এক্স প্লাস এল এর স্কয়ার। বোঝা গেল, 1/4πε0 কিউ ডিভাইডেড বাই ডিসটেন্স স্কয়ার হয়, ডিসটেন্স এখানে এ থেকে পি এর ডিসটেন্স হচ্ছে এক্স প্লাস এল এর হচ্ছে স্কয়ার। একইভাবে প্লাস কিউ আধানের জন্য লিখলাম, প্লাস কিউ আধানের জন্য এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, সেটাকে আমরা E2 ধরলাম, সেটা কত পাবো, 1/4πε0
কিউ ডিভাইডেড বাই, এখানেও কিউ চার্জ আছে কিন্তু এই ডিসটেন্সটা কত, এক্স মাইনাস এল, এক্স মাইনাস এল স্কয়ার। তাহলে দুটো আলাদা আলাদা করে বিন্দু আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড কত হয় সেটা আমরা ক্যালকুলেট করলাম। এইবার এখানে অভিমুখগুলো আমাদের দেখতে হবে। আমরা এর আগের লেসনে জেনেছি ইলেকট্রিক ফিল্ডের যে ডিরেকশন সেটা নেগেটিভ চার্জের জন্য টুয়ার্ডস চার্জ হয়, আর পজিটিভ চার্জের জন্য কি হয়, অ্যাওয়ে ফ্রম চার্জ হয়। মানে আমাদের নেগেটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড হবে ওই চার্জের অভিমুখে, আর পজিটিভ চার্জের জন্য হবে কি ওই চার্জ থেকে দূরের দিকে। তাহলে এখানে নেগেটিভ চার্জ মাইনাস কিউ আছে, এর জন্য অভিমুখ কোন দিকে হবে, E1 এর অভিমুখ এই চার্জের দিকে, তার মানে E1টা পাবো এই দিকে, এই অভিমুখে E1 পাবো। ঠিক আছে, মানে এটা আমরা লিখতে পারি PA অভিমুখে, PA অভিমুখে। আর প্লাস কিউ আধানের জন্য P বিন্দুতে চার্জ থেকে দূরের দিকে, তার মানে কি BP এর দিকে, BP অভিমুখে। ঠিক আছে, এইবার এখানে আমরা রেজাল্টেন্ট আমরা কিভাবে পাবো, দেখা যাচ্ছে দুটো ইলেকট্রিক ফিল্ড সেম লাইনে অ্যালাইন আছে, তারা পরস্পর হচ্ছে কি অপোজিট ডিরেকশনে, একটা আছে P টু A, ঠিক আছে, লেফট সাইডে, আর একটা আছে একই লাইন বরাবর, ঠিক আছে, রাইট সাইডে। তাহলে আমাদের রেজাল্টেন্ট আমরা কিভাবে পাবো, বড় থেকে ছোটকে বিয়োগ করতে হবে। এখানে বড় কোনটা হবে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি, আমরা যদি ইকুয়েশনের দিকেও যদি তাকাই এখানে সমস্তগুলোই সেম আছে, শুধুমাত্র চেঞ্জ কি E1 আর E2 এর মধ্যে, এখানে আছে x প্লাস l, এখানে আছে x মাইনাস l। তাহলে এখানে নিচের পার্টটা x মাইনাস l মানে কি এটা ছোট, ঠিক আছে, নিচের পার্ট যদি ছোট হয় তাহলে E2 অবশ্যই বড় হবে, তার মানে এখানে E2 বড় আর E1 ছোট। আর এখানে ছবিতেও যদি আমরা দেখি তবুও বুঝতে পারবো এখানে দুটো আধানের মান সেম আছে, কিন্তু B বিন্দুটা আছে P এর খুব কাছাকাছি, তার মানে অবশ্যই এইখানে কি যেহেতু ডিসটেন্সটা কম, এই কিউ চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ড সেটা নিশ্চয়ই বেশি হবে, এর প্রভাব বেশি হবে। আর এই আধানটা যেহেতু অনেক দূরে আছে এর জন্য যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে P বিন্দু সেটা নিশ্চয়ই কম হবে। তার মানে প্লাস কিউ আধানের জন্য যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে সেটাই কত, এইটা। তার মানে আমরা দেখতে পাচ্ছি E2 এখানে বড় তার থেকে E1 এর থেকে। আমরা ছবি দেখে বলতে পারছি, ছবিও যদি দেখি সেখান থেকেও বুঝতে পারছি যে যেহেতু P বিন্দুটা কিউ এর কাছাকাছি আছে, কিউ এর জন্য P বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড বেশি। আবার আমরা ইকুয়েশনের দিকে যদি তাকাই সেখানেও দেখব x মাইনাস l নিচে আছে, এই মানটা ছোট, x প্লাস l বড়, যেহেতু এই পার্টটা ছোট নিচের পার্টটা ছোট সেই জন্য E2 হচ্ছে বড়। তাহলে রেজাল্টেন্ট আমরা কি পাবো, এবার রেজাল্টেন্ট পাবো E নিট, এটা কি পাবো E2 মাইনাস E1, এটা কত পাবো 1/4 পাই এপসিলন নট q ডিভাইডেড বাই x প্লাস l স্কয়ার মাইনাস 1/x মাইনাস l স্কয়ার। এটা কিছু নেই, এবার বাকিটা ক্যালকুলেশন জাস্ট। এটা সমান তাহলে পাবো 1/4 পাই এপসিলন নট x plus l square into x minus l whole square। সরি, এখানে এটা কিউ হবে, কিউটা আমরা বাইরে করে নিলাম, কিউটা কমন নিয়ে নিলাম। আচ্ছা, এইবার তার মানে এটা কি হবে x প্লাস, তার মানে এদিকে আসবে x মাইনাস l স্কয়ার মাইনাস x প্লাস l স্কয়ার, একটু গন্ডগোল, এটা মাইনাস হবে প্লাস হবে, এটা মাইনাস এটা প্লাস, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এইটা আসছে। এইবার এখানে এটা আমরা ওই a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার, যেটা 4ab সূত্র, 4ab সমান কি ছিল জানেন, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার, ওই সূত্রটা তো আমরা অ্যাপ্লাই করতে পারি। অ্যাপ্লাই করলে আমরা কি পাবো, q ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট, উপরটা হয়ে যাবে 4xl ডিভাইডেড বাই, আর এটাও সূত্রে পড়ে যাবে a প্লাস b ইনটু a মাইনাস b, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তাহলে এটা হয়ে যাবে x স্কয়ার মাইনাস l স্কয়ার তার হোল স্কয়ার, কারণ এখানে দুটোতেই স্কয়ার আছে। ঠিক আছে, এই জায়গাটার দিকে একটু খেয়াল করো, a প্লাস b ইনটু a মাইনাস b,
দুটোতেই কিন্তু স্কোয়ার আছে, সেই স্কোয়ারটা বাইরে থেকে গেল, আর এটা a প্লাস b ইন্টু a মাইনাস b মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে আমরা এই ইকুয়েশনটা পেলাম। তাহলে ই নেট মানে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড সেটা কত পাচ্ছি, q ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট 4xl ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস l স্কোয়ার টু দি পাওয়ার হোল স্কোয়ার আছে। আচ্ছা, এইখানে আমরা 4 বাই এপসিলন নট ইউজ করছি, তার মানে কি এইখানে এই জায়গাটা তোমরা প্রত্যেকে তাহলে বুঝতে পারছো যে এটা শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের জন্য ক্যালকুলেশনটা কিন্তু হচ্ছে। এখানে যেহেতু আমরা এপসিলন নট আমরা ইউজ করছি, তার মানে কি এটা বায়ু মাধ্যম আছে ধরে নিয়ে আমরা ক্যালকুলেশনটা করছি। ঠিক আছে, এইবার প্র্যাকটিক্যালি কি দেখা যাচ্ছে, আমাদের যে ও বিন্দু থেকে পি বিন্দু যে ডিসটেন্স x, এই x এর মানটা সেন্টিমিটার বা মিটার এই রেঞ্জে থাকে, কিন্তু এইখানে l যেটা l ওই দুটো তড়িৎ দ্বিমেরুর যে দুটো বিন্দু আধান তাদের মধ্যবর্তী যে দূরত্ব 2l, ওইটা প্রথমেই বলেছিলাম ওটা হচ্ছে কি তোমার মাইক্রোমিটার বা ন্যানোমিটার বা অ্যামস্ট্রম বা এই রকম রেঞ্জে থাকে। তার মানে কি দেখা যাচ্ছে x এর তুলনায় l হচ্ছে কি অনেক অনেক ছোট। ঠিক আছে, তার মানে x তুলনায় l অনেক ছোট, মানে x ভেরি ভেরি গ্রেটার দেন কি l। ঠিক আছে, তার মানে এই ক্ষেত্রে আমরা lটাকে আমরা কি করতে পারি, নেগলেক্ট করতে পারি। ঠিক আছে, যেমন 1 লাখ টাকার রেসপেক্টে 10 টাকা অনেক যেমন ছোট, কার কাছ থেকে 1 লাখ টাকা ধার নেওয়া হলো, তাকে শোধ দেওয়ার সময় যদি আমরা 1 লাখ টাকা না দিয়ে 10 টাকা যদি কম দিই কিছুই মনে হবে না। কিন্তু আমরা যদি কার কাছ থেকে 20 টাকা নিলাম, নিয়ে সেখানে যদি আমরা তাকে 10 টাকা কম দিই, দিয়ে যদি 10 টাকা দিতে যাই, সে কিন্তু ছাড়বে না, যে 20 টাকা নিয়েছে 20 টাকাই চাই। তার মানে কি এখানে দেখা যাচ্ছে x এর যে মান, xটা হচ্ছে মিটার বা সেন্টিমিটার রেঞ্জে, তার রেসপেক্টে lটা কি হচ্ছে অনেক ক্ষুদ্র, মানে সেটাকে আমরা নেগলেক্ট করতেই পারি। তাহলে এটা আমরা কি পাবো, ই নেট ইকুয়ালস টু কি পাচ্ছি, তাহলে q ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট, এখানে উপরে আছে 4xl আর নিচে এটা কি হচ্ছে, এখানে আমরা lটাকে অমিট যদি করি তাহলে x টু দি পাওয়ার 4 আসছে, x টু দি পাওয়ার 4। এবার উপরের x আর নিচের x যদি কেটে দেয় তাহলে কি পাবো, q ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট 4l ডিভাইডেড বাই x কিউব। ঠিক আছে, 4l এখানে 4l কিউ আছে, আমরা জানি এর আগে পড়েছিলাম p সমান কি হয় 2l কিউ। ঠিক আছে, p সমান কি হয় 2l ইনটু কিউ, যেটা দ্বিমেরু ভ্রামক, সেটা যদি আমরা এখানে বসাই তাহলে এটাকে লিখতে পারবো 2p ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট x কিউ। তাহলে আমরা ইনেট পেলাম কি 2p, এটা আছে দ্বিমেরু ভ্রামক, ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট x। এবার এটা অভিমুখ, রেজাল্টেন্ট অভিমুখ তাহলে কোন দিকে থাকলো, আমরা প্রথমেই দেখেছি e2 মাইনাস e1 করেছি, তার মানে e2 যেটা অভিমুখ ছিল, e2 এর অভিমুখ কোন দিকে ছিল, a2p, মানে কি p এর অভিমুখে। তার মানে এটা আমরা অ্যাকচুয়ালি পেলাম কি a p, এই অভিমুখে তাহলে আমরা পাচ্ছি রেজাল্টেন্টটা পাচ্ছি, তার মানে কি নেগেটিভ টু পজিটিভ, যেদিকে p এর অভিমুখ আমরা এটা যদি ভেক্টর হিসেবে লিখি তাহলে এইভাবে লিখব, p এর যে অভিমুখ, p এর অভিমুখ কি নেগেটিভ টু পজিটিভ, সেই দিকে কিন্তু কোনো অ্যাক্সিসের উপর যখন কোনো বিন্দুতে ক্ষেত্রফল নির্ণয় করছি সেই অভিমুখেই থাকছে p, দ্বিমেরু ভ্রামকের যে অভিমুখ নেগেটিভ টু পজিটিভ, সেই অভিমুখেই আমরা রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ডটা পাচ্ছি। আচ্ছা, এখানে যদি p বিন্দুটা পজিটিভ চার্জের ওই দিকে না থেকে যদি নেগেটিভ চার্জের যদি এই দিকে থাকতো, সেক্ষেত্রে কি অভিমুখটার কোনো চেঞ্জ হতো, মানে ইলেকট্রিক ফিল্ড, রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ডের যে অভিমুখ সেটার কি কোনো চেঞ্জ হতো? আমাদের এখানে তো বলেছে যে পি বিন্দুটা অ্যাক্সিসের উপরে যে কোনো একটা বিন্দু, আমরা পজিটিভ চার্জ কিউ তার ওই সাইডে নিয়েছি, এখন যদি ওইটা আমরা এই সাইডে যদি নিতাম, নেগেটিভ চার্জের দিকে যদি নিতাম, ধরলাম এরকম বিন্দুতে নিয়েছি পিটা, সেক্ষেত্রে অভিমুখ কি চেঞ্জ হতো সেটা আমরা একটু দেখে নেব। যখনই আমরা পি বিন্দুটা যদি এই পজিশনে নেওয়া হয়, সেক্ষেত্রে মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে যে ইলেকট্রিক ফিল্ডটা পাবো সেটা E1, তার অভিমুখ কোন দিকে হবে, টুয়ার্ডস নেগেটিভ চার্জ, তার মানে কি এই অভিমুখেই পাবো আমরা। ঠিক আছে, আবার প্লাস কিউ চার্জের জন্য পি বিন্দুতে যে এইখানে পি বিন্দু, তখন যে ইলেকট্রিক ফিল্ডটা পাবো তার অভিমুখ কোন দিকে হবে, এই ডিরেকশনে হবে, এটা E2 ধরলাম। তাহলে এক্ষেত্রে দেখা যাবে কি
এই মাইনাস কিউ চার্জের জন্য পি বিন্দুতে যে ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি E1, যেটার অভিমুখ এইদিকে, তো এইটার E1 এর মান কি হবে? অনেক বেশি হবে, কারণ এটা খুব কাছে আছে, মাইনাস কিউ চার্জটা কাছে আছে, E1 এর মান বেশি আর E2 এর মান কম হবে। তার মানে সেক্ষেত্রে E1 বড় হবে। তখন আমরা এইখানে যেরকম বার করেছিলাম E2 E1 করেছিলাম, ওই ক্ষেত্রে কি হবে? E1 E2 করতে হবে। তার মানে রেজাল্টেন্ট দেখা যাচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন A টু B, মানে নেগেটিভ টু পজিটিভ, ডাইপোলটার নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জের দিকেই থাকছে। তার মানে আমরা পি বিন্দুটাকে পজিটিভ চার্জের সাইডেই রাখি বা নেগেটিভ চার্জের সাইডে যেই দিকেই রাখি না কেন, অলওয়েজ ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা অলওয়েজ নেগেটিভ টু পজিটিভ, মানে ডাইপোল মোমেন্টের যেদিকে অভিমুখ, সেই ডাইপোল মোমেন্টের অভিমুখের দিকেই কিন্তু ইলেকট্রিক ফিল্ডের অভিমুখটা সবসময় থাকবে, কখনোই চেঞ্জ হবে না। আচ্ছা, এবার আমরা যেটা দেখব, কোন একটা দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপরিস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান কত, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কিরকম। Field intensity, electric field intensity at a point on perpendicular bisector of a dipole. একটা ডাইপোলের পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপর যে কোনো পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেট করব। ফার্স্ট আমরা একটা ডাইপোল একটা অঙ্কন করে নিই। A, B, এর মিডল পয়েন্ট এটা ধরলাম O, এটা L ডিসটেন্স, এটা L ডিসটেন্স। তাহলে পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে কোনটা হবে? এই বিন্দুতে। এই পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপরে যে কোনো পয়েন্ট আমরা একটা নিলাম P, সাপোজ এই P এর ডিসটেন্সটা O বিন্দু থেকে ধরলাম এটা x ডিসটেন্সে আছে। এবার এই P পয়েন্টে আমাদের ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে হবে। তাহলে ফার্স্ট আমরা A টু P জয়েন করলাম, B টু P জয়েন করলাম। এইবার একইভাবে আমরা আগে যেভাবে ক্যালকুলেট করেছিলাম ইলেকট্রিক ফিল্ডগুলো, রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ডগুলো কিভাবে পেয়েছিলাম, যে সেপারেটলি দুটো যে চার্জ আছে, একটা মাইনাস কিউ একটা প্লাস কিউ, একটা ডাইপোলে যে দুটো চার্জ আছে তার জন্য সেপারেটলি ফার্স্ট আমরা ইলেকট্রিক ফিল্ডগুলো ক্যালকুলেট করব, তারপর সেখান থেকে আমরা রেজাল্টেন্ট ফিল্ড আমরা বার করব। ফার্স্ট আমরা এইখানে যে মাইনাস কিউ চার্জটা আছে তার জন্য পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হবে? মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, সেটা কত হবে? সেটা E1 ধরলাম। এটা কত হবে? সূত্র অনুযায়ী 1/4πε0। আমরা এটা শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম যদি ধরে নিই, যদি শূন্য মাধ্যম ধরে নিই, 1/4πε0 ইন্টু কিউ ডিভাইডেড বাই এই যে ডিস্টেন্স AP, তার হচ্ছে স্কয়ার। এবার এটা অভিমুখ কোন দিকে হবে? আমরা এটা নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জের জন্য কি হয়? টুয়ার্ডস নেগেটিভ চার্জ, তার মানে আমরা এই দিকে পাবো, E1 এর অভিমুখ এই দিকে পাবো, এটা পেলাম E1। কোনো সমস্যা নেই আশা করি। একইভাবে আমরা প্লাস কিউ চার্জের জন্য আচ্ছা এখানে এটা লিখে দিই, অভিমুখটা তাহলে কোন দিকে হলো? PA অভিমুখে। আচ্ছা, প্লাস কিউ আধানের জন্য P বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য লিখছি না, এটা একইভাবে। তাহলে এটা কি পাবো? E2 সমান তাহলে কত পাবো? 1/4πε0 Q ডিভাইডেড বাই এটা হবে কি BP স্কয়ার। এটার অভিমুখ কোন দিকে হবে? অ্যাওয়ে ফ্রম চার্জ, যেহেতু এটা পজিটিভ চার্জ আছে, পজিটিভ চার্জের ক্ষেত্রে কি হয়? অ্যাওয়ে ফ্রম চার্জ হয়, তার মানে এই অভিমুখে হবে, এই দিকে পাবো E2।
E2 তাহলে E1 এর অভিমুখ এই দিকে হচ্ছে, E2 এর অভিমুখ এই সাইডে হচ্ছে, ঠিক আছে। এটার অভিমুখটা তাহলে BP। এবারে দেখতে পাচ্ছি এখানে দুটো আমরা ইলেকট্রিক ফিল্ডের দুই দিকে আমরা অভিমুখ দেখতে পাচ্ছি। তাহলে আমাদের রেজাল্টেন্ট বার করতে হবে। রেজাল্টেন্ট এর ক্ষেত্রে কিভাবে বার করব? আমাদের এখানে AP আর BP এই ডিসটেন্সটা সেম, যেহেতু এটা একটা বাইসেক্টর, পারপেন্ডিকুলার বাইসেক্টর আছে, তার উপরে যে কোনো একটা পয়েন্ট কি, তার মানে কি এখানে AP আর BP সেম, তার মানে এখানে AP ইকুয়ালস টু BP, তাই তো? তাহলে AP আর BP যদি সেম হয় তাহলে দেখা যাচ্ছে E1 আর E2 দুটোর মান কিন্তু একই, দুটোর মান একই হবে, কারণ সমস্ত টার্মগুলো সেম আছে, শুধু এখানে AP আছে BP আছে। যেহেতু AP ইকুয়ালস টু BP, সেই জন্য আমরা লিখতেই পারি E1 mod of E1 ইকুয়ালস টু mod of E2, মানে দুটোর মান কিন্তু একই, শুধুমাত্র অভিমুখ দুটো আলাদা। এইবার আমাদের রেজাল্টেন্ট বার করার ক্ষেত্রে এই ক্ষেত্রে কি করতে হবে? আমাদের E1 কে আমরা দুটো কম্পোনেন্টে ভাগবো, আর E2 কে হচ্ছে আমরা দুটো কম্পোনেন্টে ভাগবো। কিভাবে? আচ্ছা, এখানে এদিকে আছে E1 এর অভিমুখ, এটা আছে E2 এর অভিমুখ। E1 কে দুটো পার্টে ভাঙবো। কিভাবে ভাঙছি? ফার্স্ট আমরা AB এর প্যারালাল এইখানে আরেকটা রেখা টেনে নেব। AB এর প্যারালাল এখানে একটা রেখা, এটার নাম দিয়ে দিলাম PQ সাপোজ, ঠিক আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এটাও থিটা, আর এইটা থিটা হলে যেহেতু এই দুটো প্যারালাল, এটাও থিটা। এইবার আমরা এই E1 কে PO বরাবর আর PQ বরাবর ভাঙছি। তাহলে PQ বরাবর কম্পোনেন্ট আমরা কি পাবো? E1 এর, এই E1 এর কম্পোনেন্ট PQ বরাবর পাবো কি না, সেটা E1 cos থিটা। আমরা জানি যার সাথে থিটা অ্যাঙ্গেল থাকে সেই দিকের কম্পোনেন্ট হয় cos এর পার্ট, আর অন্য দিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের অন্য দিকেরটা হয় কি sin পার্ট। তার মানে এই দিকে পাবো, এই দিকটাই পাবো E1 sin থিটা। তাহলে ফার্স্ট আমরা E1 কে দুটো পার্টে ভেঙে নিলাম, দুটো কম্পোনেন্টে ভেঙে নিলাম। একটা হচ্ছে পারপেন্ডিকুলার যে কম্পোনেন্ট, লম্ব উপাংশ বিভাজন ক্লাস 11 এ ছিল ভেক্টরে, সেই অনুযায়ী আমরা E1 cos থিটা E1 sin থিটাতে ভেঙে নিলাম। একইভাবে আমরা E2 কে আমরা দুটো কম্পোনেন্টে ভেঙে নিচ্ছি, লম্ব উপাংশে ভেঙে নিচ্ছি, ঠিক আছে। এই দিকে পাবো এইটা থিটা যদি হয়, এই অ্যাঙ্গেলটাও থিটা পাবো, কারণ এটা প্যারালাল, এই দুটো রেখা প্যারালাল। এইটা যদি থিটা হয়, অনুরূপ কোণ এটাও থিটা, এটা অনুরূপ কোণ, আর এটা একান্তর কোণ, তাহলে এটা থিটা এটাও থিটা। তাহলে E2 এই দিকে কম্পোনেন্ট কত হবে? E2 cos থিটা, আর উপরের দিকে হবে E2 sin থিটা। তাহলে আমরা কি করলাম? এইখানে E1 আর E2 দেখলাম দুটো সেপারেট ডিরেকশনে আছে। আমাদের আগের বারে যেমন দেখেছিলাম, যখন অন অ্যাক্সিসে পয়েন্ট নিয়েছিলাম, তখন সেক্ষেত্রে কি হয়েছিল? অভিমুখগুলো পরস্পর অপোজিটে ছিল, কিন্তু একটা সেম ডিরেকশনে অ্যালাইন ছিল। কিন্তু এখানে সেম ডিরেকশনে কিন্তু একটা সেম লাইনে কিন্তু অ্যালাইন নেই। এখানে দেখা যাচ্ছে সেপারেট দুটো ডিস্টেন্সে আছে, ডিরেকশনে আছে। সেই জন্য আমরা কি করছি? এটাকে ফার্স্ট আমরা ভেক্টর কম্পোনেন্টে ভেঙে নিচ্ছি। E1 কে দুটো কম্পোনেন্টে ভাঙলাম, একটা এই অভিমুখে একটা এই অভিমুখে, E2 কেও ভাঙলাম দুটো কম্পোনেন্টে। এইবার এক্ষেত্রে দেখা যাচ্ছে E1 sin থিটা আর E2 sin থিটা। E1 equals to E2 আমরা আগেই জেনেছি। এবার E1 sin থিটা E2 sin থিটা মানে সেম ভ্যালু, এবং এরা পরস্পর কি হচ্ছে? অপোজিট ডিরেকশনে আছে। তার মানে E1 sin থিটা আর E2 sin থিটা যেহেতু সেম এন্ড অপোজিট ডিরেকশন, ভ্যালুটা সেম কিন্তু ডিরেকশন যেহেতু অপোজিটে আছে, সেই জন্য এই দুটো টোটাল নিটফল, এই দুটো কম্পোনেন্টের নিটফল কত? আমরা শূন্য পাচ্ছি। তার মানে শুধুমাত্র আমরা PQ অভিমুখে আমরা রেজাল্টেন্ট আমরা ইলেকট্রিক ফিল্ড পাবো। এই জায়গাটা দেখা, আমরা E1 কে দুটো কম্পোনেন্টে ভেঙেছি, একটা E1 cos থিটা, একটা E1 sin থিটা। E2 কে দুটো কম্পোনেন্টে ভেঙেছি, একটা E2 cos থিটা, একটা E2 sin থিটা। এবার দেখা যাচ্ছে E1 sin থিটা আর E2 sin থিটা দুজনে কি আছে? পরস্পর অপোজিট ডিরেকশনে আছে।
কিন্তু E1 ইকুয়ালস টু তো E2, E1 আর E2 দুটোর মান সমান, তার মানে E1 sin θ E2 sin θ এর মানও সমান এবং তারা পরস্পর অপোজিট ডিরেকশনে আছে। তার মানে এরা পরস্পর কি হয়ে যাবে, এদের নিট ফলটা 0 হয়ে যাবে, মানে +5 আর -5 যেভাবে 0 হয়। তার মানে আমরা রেজাল্ট্যান্টটা শুধুমাত্র পাচ্ছি PQ ডিরেকশনে পাচ্ছি। PQ ডিরেকশনে তাহলে টোটাল আমরা ইলেকট্রিক ফিল্ড কি পাচ্ছি, অতএব লব্ধি ক্ষেত্র প্রাবল্য E নিট এটা ইকুয়ালস টু তাহলে কি পাবো, E1 cos θ প্লাস E2 cos θ, E1 cos θ প্লাস E2 cos θ। ডিরেকশনটা কোন দিকে হবে, আমরা PQ অভিমুখে হবে, PQ অভিমুখে পাবো। এবার এখানে যেহেতু E1 আর E2 এর মান সেম, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2E1 cos θ, মানে E1 এর জায়গায় তো E2 পুট করতেই পারি। এবার E1 এর মান আমরা কি জানি, E1 ইকুয়ালস টু এই যে পেয়েছি 1/4πε0, এইটা জানি 1/4πε0 Q ডিভাইডেড বাই AP স্কয়ার। AP মানে কত, AP আমরা এটা যদি একটা সমকোণী ত্রিভুজ ধরে নিই, তাহলে AP টা হচ্ছে অতিভুজ, অতিভুজ যদি হয় তাহলে x আর l, লম্ব হচ্ছে x আর ভূমি হচ্ছে l, তার মানে এই AP এর মানটা পাচ্ছি x, এখানে লিখে নিই AP ইকুয়ালস টু √x² প্লাস l²। আমরা জানি অতিভুজ সমান হয় √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে এখানে AP স্কয়ার আছে, এটা স্কয়ার করলে তাহলে কি পাবো, x² প্লাস l²। এটা হচ্ছে E1 এর মান, এই যে E1 1/4πε0 1/4πε0 Q ডিভাইডেড বাই AP স্কয়ার, AP এর মানটা জানি, সেটা পুট করব, তাহলে এটা E1 এর মান। আর আমাদের কি লাগবে, cos θ এর মান। cos θ এর মান কি পাবো, cos θ সমান কি পাবো, এই যে সমকোণী ত্রিভুজ থেকেই পেয়ে যাব। cos θ সমান হচ্ছে কি, ভূমি বাই অতিভুজ হয়, তাহলে ভূমি কত আছে এখানে l, অতিভুজ কত আছে x² √ এই যে অতিভুজ মানে AP √x² প্লাস l², এটাকে আমি x² প্লাস l² টু দি পাওয়ার হাফ করে দিলাম। তো এইটা হচ্ছে cos θ এর মান, এগুলো এখানে পুট করব, করলে কি পাবো 2 1/4πε0 Q ডিভাইডেড বাই x² প্লাস l² ইনটু l ডিভাইডেড বাই x² প্লাস l² টু দি পাওয়ার হাফ। তাহলে আমরা কি পেলাম 2QL ডিভাইডেড বাই 4πε0 x² প্লাস l² টু দি পাওয়ার 3/2, এখানে আছে 1 আর এটা 1/2, তাহলে 1 + 1/2 3/2 হয়ে গেল। তাহলে এইটা পাচ্ছি, এইখানে 2QL মানে কি হয়, 2QL মানে হয় P, আমরা আগে জেনেছিলাম 2QL মানে হয় P, দ্বিমেরু ভ্রামক যেটা, তাহলে P ডিভাইডেড বাই 4πε0 x² প্লাস l² টু দি পাওয়ার 3/2। তাহলে এইটাই পাচ্ছি আমরা রেজাল্ট্যান্ট, যা অভিমুখ কোন দিকে, PQ বরাবর। এবার আমরা ওই কন্ডিশনটা পুট করব। এবার আগে যেভাবে আমরা কন্ডিশনগুলো অ্যাপ্লাই করেছিলাম, যেহেতু x, এই x এর মানটা কোন রেঞ্জে হয়, সেমি অথবা মিটার এই রেঞ্জের হয়, আর l টা কি খুব ছোট, l এর রেঞ্জটা কি হয় বলেছিলাম মাইক্রোমিটার বা ন্যানোমিটার বা অ্যামস্ট্রং এই রেঞ্জের হয়, মানে 10⁻⁻6 বা 10⁻⁹ এই রেঞ্জের হয়, খুব তার মানে ছোট। সেই জন্য আমরা এটা যদি পুট করি x ভেরি ভেরি গ্রেটার দেন কি l, x ভেরি ভেরি গ্রেটার দেন l, তাহলে এখান থেকে পাবো কি E net এটা সমান পাবো P ডিভাইডেড বাই, এখানে এলটাকে আমরা নেগলেক্ট করব, করলে কি পাবো, এখানে x² আছে, এখানে 3/2 আছে, 2 2 কেটে গেল, তার মানে x³ থেকে যাবে 4πε0 x³। তাহলে এইটা আসছে আমাদের resultant electric field at a point on the perpendicular bisector of a electric dipole। তাহলে আমরা পেয়ে গেলাম একটা পয়েন্ট, একটা বিন্দু, যে বিন্দুটা কোথায় আছে না একটা লম্ব সমদ্বিখণ্ড তড়িৎ দ্বিমেরুর উপর একটা লম্ব সমদ্বিখণ্ডকে উপরিস্থিত কোনো জায়গায়, তার জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে এই ফর্মেশনটা আমরা পাচ্ছি।
এবার এখানে আমরা আগে যেটা দেখেছিলাম একটা অ্যাক্সিসের উপরে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হয় সেই ক্ষেত্রে দেখেছিলাম কি যে 2p ছিল 2p ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট x কিউ ছিল। এই ক্ষেত্রে আসছে p ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট x কিউ আছে। তার মানে কি তার মানে আমরা এটা বলতে পারি যে সেম মূলবিন্দু থেকে সেম দূরত্বে একটা অ্যাক্সিসের ওপর কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যা হয় যদি সেম দূরত্বে লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে হয় সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা অর্ধেক হয়ে যাচ্ছে। অ্যাক্সিসের উপরে হলে ডবল থাকবে মানে দ্বিগুণ হবে, আর এই ক্ষেত্রে হলো সেটা অর্ধেক। ঠিক আছে, এই বিষয়টা আসছে। আচ্ছা, এবার আমরা যেটা দেখব তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রবাহ। এর আগে আমরা দেখেছি একটা অ্যাক্সিসের উপরে কোন একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি দেখেছি, তারপর পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি দেখেছি। এবার যেটা দেখব যে কোনো পয়েন্ট এট এনি পয়েন্ট। ঠিক আছে, এক্ষেত্রে এই ধরলাম একটা ইলেকট্রিক ডাইপোল। ঠিক আছে, ইলেকট্রিক ডাইপোল মিডল পয়েন্ট এটা ও এ। এবার আমরা যে কোনো একটা পয়েন্ট নিলাম, এইটা নাম দিলাম এম। এই পয়েন্টটার এক্ষেত্রে আমরা এর আগে যেমন আমরা ডিস্টেন্স নিয়েছিলাম এক্স নিয়েছিলাম, অ্যাক্সিস থেকে এক্স বা পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপর এক্স ডিস্টেন্স, এই ক্ষেত্রে আমরা পোলার কোঅর্ডিনেট ইউজ করব। ঠিক আছে, এই এম পয়েন্টের পোলার কোঅর্ডিনেট কত? আর থিটা। মানে এই ও বিন্দু থেকে এই ডিস্টেন্সটা আর এই অ্যাঙ্গেলটা তৈরি করেছে কত? থিটা। এখানে একটা বিষয় যেটা এই অ্যাঙ্গেল যে থিটাটা যেটা ডাইপোলের অ্যাক্সিসের সাথে তৈরি করেছে, এখানে থিটা অ্যাঙ্গেলটা ডাইপোল মোমেন্টের যে ডিরেকশন সেই ডিরেকশনের সাথে কিন্তু তৈরি করে। যেমন এই ডাইপোলের ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট কোন দিকে? এ টু বি। তার মানে অ্যাঙ্গেলটা এ টু বি এই যে ডিরেকশন এই দিকের সাথে থিটা অ্যাঙ্গেলটা। আমি তো এইটাও ধরতে পারতাম, এটাকেও তো থিটা ধরতে পারতাম, কিন্তু সেটা হবে না। তাহলে কোনটা হবে? যেই দিকে ডাইপোল মোমেন্ট সেই ডাইপোল মোমেন্টের সাথে এই থিটা অ্যাঙ্গেলটা থাকবে। এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা এম বিন্দুতে আমরা ইলেকট্রিক ফিল্ড, এই এম বিন্দুটা যে কোনো বিন্দু এর আমরা নিয়েছি কি পোলার কোঅর্ডিনেট আর থিটা। আর থিটা নেওয়ার অর্থ কি? আমরা যদি আর এর মান যদি বাড়াই, আর এর মান বাড়ানো মানে কি এম পয়েন্টে এই সোজাসুজি বাড়বে, আর থিটার মান আমরা যদি কমাই বাড়াই তাহলে আমরা যে কোনো পয়েন্টকে কিন্তু আমরা কভার করতে পারবো। এই তলের উপর যে কোনো বিন্দুকে আমরা কভার করতে পারবো। থিটার মান যদি কমানো হয় তাহলে এই দিকে আসবে, থিটার মান যদি বাড়ানো হয় এই দিকে যে পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো পাবো। তাহলে আমরা যে কোনো পয়েন্টই নেই না কেন, আমরা এই আর থিটা যদি কোঅর্ডিনেট ইউজ করি তাহলে সেইটা আমরা সেখানেই অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, এবার এই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে ডাইপোল যে মোমেন্ট, সেই ডাইপোল মোমেন্টটা কত? ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট পি। এই ডাইপোলটার ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট হচ্ছে পি, যেটার ডিরেকশন কোন দিকে? এ টু বি। এই অনুপাতে আমরা এখানে ক্যালকুলেটের সময় এটা একটু ভালো করে খেয়াল রাখবে, এই পি ডাইপোল মোমেন্টটাকে আমরা দুটো পার্টে দুটো কম্পোনেন্টে ভেঙে নেব। ঠিক আছে, পারপেন্ডিকুলার কম্পোনেন্ট ভেক্টরের লম্ব উপাংশ বিভাজন সেই অনুযায়ী এই পি ডাইপোল মোমেন্টটাকে দুটো কম্পোনেন্টে ভাঙছি। একটা কম্পোনেন্ট থাকবে এ অভিমুখে, এই অভিমুখে একটা কম্পোনেন্ট থাকবে। ঠিক আছে, তাহলে পি এর এই বরাবর কম্পোনেন্ট কত হবে? পি cos থিটা। আরেকটা কম্পোনেন্ট কোন দিকে নেব না, ঠিক এর সাথে পারপেন্ডিকুলার হবে এই বরাবর, এটা কত হবে? পি sin থিটা। তাহলে আমরা কি করলাম? ডাইপোল মোমেন্টকে দুটো কম্পোনেন্টে ভেঙে নিলাম, একটা হচ্ছে পি cos থিটা আর একটা হচ্ছে পি sin থিটা। তাহলে এখন আগে যে আমাদের ইলেকট্রিক ডাইপোল ছিল যার কারণে আমরা ডাইপোল মোমেন্ট পি পেয়েছিলাম, সেইটার আর কোনো এখানে ভূমিকা থাকছে না, কারণ আমরা তার দুটো কম্পোনেন্ট এখানে ইউজ করছি।
ওইটারই যে কাজ ছিল সেই কাজটাই আমরা এখানে দুটো কম্পোনেন্ট দিয়ে এখানে আমরা করছি। তাহলে এখন এই যে পি কস থিটা আর পি সাইন থিটা পেলাম, তার রেসপেক্টে এম এর পজিশন আমরা দেখব। দেখা যাচ্ছে পি কস থিটা কোনটা, এটা এই বরাবর পি কস থিটা রেসপেক্টে এম বিন্দুটা আছে অ্যাক্সিস বরাবর। এখানে ভালো করে লক্ষ্য করলে কি পি কস থিটা এই প্রথমে ছিল পি ডাইপোল মোমেন্ট, তাকে আমরা দুটো কম্পোনেন্টে ভেঙে, তার মানে এখানে পি কস থিটার যে ডাইপোল মোমেন্ট, এটা একটা ডাইপোল মোমেন্ট পাচ্ছি, এটা একটা ডাইপোল মোমেন্ট পাচ্ছি, দুটো পার্টে ভেঙে নিয়েছি। তাহলে পি কস থিটা ডাইপোল মোমেন্টের রেসপেক্টে এম বিন্দু আছে কি অ্যাক্সিস বরাবর, আর পি সাইন থিটা যে ডাইপোল মোমেন্ট পি সাইন থিটা এইভাবে আছে, তার রেসপেক্টে কিন্তু এম বিন্দু আছে কি আমরা যেটা পড়েছিলাম একটু আগে পারপেন্ডিকুলার বাইসেক্টর, সেই পজিশনে কিন্তু আছে। তাহলে আমরা ফার্স্ট কি করলাম, পি যে ডাইপোল মোমেন্ট তাকে দুটো পার্টে ভাঙলাম, একটা হচ্ছে পি কস থিটা আর একটা হচ্ছে পি সাইন থিটা। তাহলে যখনই দুটো পার্টে দুটো কম্পোনেন্টে ভেঙে নিয়েছি, তাহলে এইটার আর আমার এখন কোনো কাজ থাকছে না, এইগুলো দিয়ে আমরা ক্যালকুলেট করছি। পি কস থিটা রেসপেক্টে এম আছে কোন বরাবর, অক্ষ বরাবর, আর এইটার রেসপেক্টে এম কি আছে না লম্ব সমদ্বিখণ্ড। ঠিক আছে, তাহলে আমরা এই হচ্ছে মূল বিষয়, এইখানটায় বোঝার জায়গা। এবার আমরা ক্যালকুলেট করতে পারবো। তাহলে পি কস থিটা দ্বিমেরু ভ্রামকের জন্য এম বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত হবে? আমরা জানি এটা কি বরাবর আছে, অক্ষ বরাবর আছে পি কস থিটা, রেসপেক্ট এম বিন্দু অক্ষ বরাবর আছে, অক্ষ বরাবর যেটা হয় সেটা কি হয়, আমি এটাকে E1 ধরলাম। E1 কি হয়, E1 সমান হয় আমরা পড়েছি আগে 2p ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট ইনটু ডিসটেন্সটা কত r, এখানে ধরেছি r কি, এর আগে আমরা x ধরেছিলাম, সেখানে x কি হয়েছে। আচ্ছা, এখানে বিষয় আগে যেটা আমরা করেছিলাম সেখানে p ছিল দ্বিমেরু ভ্রামক, কিন্তু এখানে p তো নেই, এখানে কি আছে p cos থিটা, আমরা এখানে যদি p cos থিটা, তাহলে E1 সমান 2p cos থিটা ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট r কি। এটার অভিমুখ কোন দিকে হবে আমরা জানি, আগে দেখেছি ডাইপোল মোমেন্টের যে অভিমুখ সেই ডিরেকশনেই হয়, তার মানে এখানে অভিমুখটাও কোন দিকে হবে, অভিমুখটা এই দিকেই পাবো। এটা কি E1 এর অভিমুখ এই দিকেই পাবো, এটা এম বিন্দু। একইভাবে পি সাইন থিটা দ্বিমেরু ভ্রামকের জন্য এম বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, পি সাইন থিটার রেসপেক্টে কি হবে, E2 সেটা ধরলাম। E2 সমান কি হবে আমরা জানি, পি সাইন থিটার রেসপেক্টে এম কিভাবে আছে, লম্ব সমদ্বিখণ্ডকে আছে, সেক্ষেত্রে কি হয় পি ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট আর কিউ, এই এক্স কিউ হয়, মানে এখানে আর কিউ এইটা, কিন্তু এখানে পি তো নেই, এখানে আছে পি সাইন থিটা, এটা পি সাইন থিটা। এটার অভিমুখ কোন দিকে হবে, আগেরটার অভিমুখ ছিল আমাদের এটার নাম ওএম, তার মানে ওএম বরাবর ছিল, এইটার অভিমুখ কোন দিকে হবে, এটা আমরা দেখেছি আগের বারে যখন লম্ব সমদ্বিখণ্ডকে করেছিলাম এইরকম ছিল তো লম্ব সমদ্বিখণ্ডকে, সেক্ষেত্রে ডাইপোল মোমেন্টের এর অভিমুখ একটা এইদিকে পেয়েছিলাম E1, এইদিকে পেয়েছিলাম E2, আমরা যেটা রেজাল্টেন্ট যেটা পেয়েছিলাম সেটা এরকম অভিমুখে ছিল, মানে ডাইপোল মোমেন্ট যেদিকে ইলেকট্রিক ডাইপোলটার ডাইপোল মোমেন্ট যেদিকে ছিল ঠিক তার অপোজিটে ছিল। এক্ষেত্রে ছিল তাই হবে, এক্ষেত্রে তাহলে কীরকম হবে, এইদিকে হচ্ছে পি সাইন থিটা আছে, তাহলে E2 আসবে এই ছবির সাথে যদি আমরা কম্পেয়ার করি, ডাইপোল মোমেন্ট যেদিকে তার অপোজিটে আগের কেসে বেরিয়েছিল, এক্ষেত্রে তার E2 এর অভিমুখটা এইদিকে হবে। এটা আমি একটা নাম দিয়ে দিই, এটার নাম দিয়ে দিলাম কিউ, নাম দিয়ে দিলাম, তাহলে এটা হচ্ছে এম কিউ বরাবর, এম কিউ বরাবর। তাহলে আমরা এবার রেজাল্টেন্ট তাহলে কিভাবে পাবো, রেজাল্টেন্ট এটা E1 একটু যদি হয়, অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি, কারণ এই দিক বরাবর মোটামুটি পাবো, অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি, তাহলে এটা আমরা রেজাল্টেন্ট ই নেট ধরলাম, এই দিকে আসবে, তাহলে তখন ই নেট কত হবে, √E1² + E2²।
কারণ এখানে cos থিটার মান কত, cos থিটা cos 90 মানে 0, মানে এটা ভেক্টর সংযোজনের সূত্র অনুযায়ী e1 স্কয়ার প্লাস e2 স্কয়ার প্লাস 2e1 e2 cos 90 হওয়ার কথা, cos 90 যেহেতু 0 সেই জন্য e1 স্কয়ার প্লাস e2 স্কয়ার। এবার এটাকে যদি যোগ করি আমরা কি পাবো, দুটোতে স্কয়ার আছে, তাহলে আমরা যেগুলো কমন পার্টগুলোকে আমরা কমন নিয়ে নিই, তাহলে p ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট আর কি, এটা বাইরে এসে গেল, ভেতরে কি থাকছে, এখানে থাকছে কি কমন নিয়েছি p বাই 4 পাই এপসিলন আর কি, p বাই, তাহলে এখানে 2 cos থিটা তার স্কয়ার করলে 4 cos স্কয়ার থিটা, আর এখানে থাকছে p বাই 4 পাই এপসিলন নট আর কি, এটা বাইরে চলে আসছে sin থিটা মানে sin স্কয়ার থিটা, এটা স্কয়ার আছে, তাহলে এখান থেকে কি পাবো, p ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট আর কি, এটা এখানে sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটাকে আমরা 3 cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা করতে পারি, একটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এখান থেকে একটা cos স্কয়ার থিটা যদি নিই তাহলে 1 হয়ে যাবে, সেটা এটা দাঁড়াচ্ছে কত 1 প্লাস 3 cos স্কয়ার থিটা, এটাই আমরা নিট e এর মান কি পাচ্ছি। এবার এটার অভিমুখ কোন দিকে হবে, অভিমুখটা আমরা এখানে এই অ্যাঙ্গেলটা কি ধরে নিলাম, ফাই ধরে নিলাম, এটা অ্যাঙ্গেলটা ফাই ধরে নিলাম, তাহলে আমরা এই ফাইটা কিভাবে বার করব, tan ফাই যদি করি, tan ফাই সমান কি হবে, আমরা এটা e1 আছে এই রকম ভাবে যদি এটা e1 এদিকে এটা আছে কত e2, তাহলে tan ফাই সমান কি লম্ব বাই অতিভুজ, ঠিক আছে, তাহলে এখানে লম্ব কোনটা e2, তার মানে e2 ডিভাইডেড বাই e1, e2 মান কত এই যে e2 p sin থিটা ডিভাইডেড বাই 4 পাই এপসিলন আর কি, এটা 2p cos থিটা ডিভাইডেড বাই 4 পাই এপসিলন আর কি, তাহলে এখানে e2 এর সময় উপরে sin থিটা আছে, sin থিটা ডিভাইডেড বাই 2 cos থিটা, তার মানে আসছে হাফ tan থিটা, তাহলে আমরা tan ফাই সমান কি পাচ্ছি, হাফ tan থিটা, এইখান থেকে আমরা এই ফাই এর মানটা বার করে নিতে পারবো, ঠিক আছে, কারণ আমাদের এখানে থিটাটা আমাদের জানা থাকবে, আর এর মানটা জানা থাকবে, তাহলে এই থিটার মানটা এখানে যদি পুট করি, এই যে অভিমুখটা, যে অভিমুখটা এই ডিরেকশনের সাথে কতটা অ্যাঙ্গেলে আছে সেটা পেয়ে যাবে। এবার আমরা এই অভিমুখটা, এই ই নেট যেটা রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড, তার অভিমুখটা যদি আমরা ডাইপোল মোমেন্টের রেসপেক্টে, মূল যে আমাদের ইলেকট্রিক ডাইপোল ছিল তার রেসপেক্টে যদি বার করতে চাই, সেটা তাহলে কত হবে, এখানে থিটা আছে আর এখানে ফাই আছে, থিটা মানে এই বরাবর ছিল, সেখান থেকে ফাই ধরেছে, তার মানে টোটাল ডাইপোল মোমেন্টের রেসপেক্টে তাহলে কত হচ্ছে, থিটা প্লাস আর, ঠিক আছে, এইভাবে আমরা মানটা বার করছি আর ওই মানটা বার করছি। তাহলে আমাদের বিষয়টা কি দাঁড়ালো, ফার্স্ট আমরা মূল যে ডাইপোল ছিল সেই ডাইপোল মোমেন্টকে আমরা দুটো পার্টে ভেঙেছি, একটা এই ডিরেকশনে, ওই বিন্দুটা যেই ডিরেকশনে আছে সেই দিকে একটা কম্পোনেন্ট নিয়েছি p cos থিটা, আর ওর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আরেকটা নিয়েছি p sin থিটা, এদের রেসপেক্টে m এর পজিশন আমরা দেখলাম, একটা অক্ষ বরাবর ছিল, একটা ছিল লম্ব সমদ্বিখণ্ডক বরাবর, অক্ষ বরাবর যেটা হয় সেটা আমরা সেই সূত্র অনুযায়ী আমরা বসিয়েছি, ঠিক আছে, এটা অক্ষ বরাবর আর এটা e1 অক্ষ বরাবর, e2 পেয়েছিলাম লম্ব সমদ্বিখণ্ডক বরাবর, e1 আর e2 অভিমুখটা আমরা দেখলাম, সেই থেকে আমরা e নেট পেলাম, জাস্ট ক্যালকুলেশন করে আমরা এটা পেয়েছি, তারপর আমরা অভিমুখটা বার করি। এবার এইটা আমাদের এই যে সূত্র যেটা পেলাম e নেট, এইটা আমরা ইউজ করে আমরা আগে যে দুটো আমরা পার্ট বার করেছি, এটা তো যে কোনো পজিশনে হতে পারে, এই বিন্দুটা অ্যাক্সিস বরাবর হতে পারে, পারপেন্ডিকুলার হতে পারে, মানে পৃথিবীর যে কোনো বিন্দুর ক্ষেত্রে ওই ই এর মান কত হবে একটা ডাইপোলের জন্য, সেটা আমরা এই সূত্র থেকে কিন্তু করতে পারবো, শুধুমাত্র আমাদের আর থিটার মানটা শুধু আমাদের চেঞ্জ করলেই হবে, আর থিটার মান যদি আমরা চেঞ্জ করি যে কোনো বিন্দুর ক্ষেত্রে আমরা ইলেকট্রিক ফিল্ডটা বার করতে পারবো। তাহলে আমরা অক্ষ বরাবর যদি বার করি, আগে যেটা আমরা করে এসেছি, এখন অক্ষ বরাবর যদি করি, অক্ষ বরাবর করতে হলে আমাদের কি করতে হবে, এই বিন্দুটাকে কোন জায়গায় আসতে হবে, এই বিন্দুটাকে এই বরাবর আসতে হবে, মানে থিটার মানটা কিসে আসবে, থিটার মানটা 0 হয়ে যাবে, তাহলে অক্ষ বরাবর কখন হবে, যখন থিটা ইকুয়ালস টু 0, তাহলে এই ইকুয়েশনে থিটা সমান 0 যদি পুট করি, তাহলে cos থিটা কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, তাহলে 3 + 1 মানে কত 2, মানে 3 + 1 4, √4 মানে 2, তখন তার মানে হয়ে যাচ্ছে কি e সমান কি হয়ে যাবে 2p ডিভাইডেড বাই 4 বাই এপসিলন নট
আর কি এই টুটা কোথা থেকে আসলো, এই টুটা আসলো এই যেখানে 1 + 3 √1 + 3 থেকে √1 + 3 মানে 4, এটা আসছে 2p / 4πε0। আমরা যখন এই বিন্দুটাকে লম্ব সমদ্বিখণ্ডকে রাখবো, লম্ব সমদ্বিখণ্ডক মানে এখানে থিটার মানটা কোথায় যাবে, 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে লম্ব সমদ্বিখণ্ডকের ক্ষেত্রে এটা কত হবে, 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি এখানে যদি পুট করি cos 90 কত হয়, 0 হয়ে যায়। তার মানে তাহলে e সমান কত হয়ে যাবে, এই পার্টটা থাকছে না, 0 হয়ে যাচ্ছে। তার মানে e তখন হয়ে যাচ্ছে p / 4πε0 আর কি। তাহলে আমরা দেখতে পেলাম আগে যে আমরা দুটো ক্যালকুলেট করেছি, একটা হচ্ছে অন দ্য অ্যাক্সিস আর একটা দেখেছিলাম পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপর। তার মানে দুটো পার্টে কিন্তু এই যে বেসিক যে আমরা ইকুয়েশনটা পেয়েছি সেখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছি। তার মানে এইখানে এমটা যে কোনো বিন্দু হতে পারে, ঠিক আছে। আমরা এমটাকে, এটা একটা নর্মাল তার মানে ইকুয়েশন এসেছে, এইটাকে আমরা ইউজ করে যে কোনো বিন্দুর ক্ষেত্রে আমরা ইলেকট্রিক ফিল্ড বার করতে পারবো। এখানে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে এই যে এম এর যে পোলার কোঅর্ডিনেট r θ, এটা যদি -q, এটা +q, এটা আমরা m নিয়েছি r θ, ঠিক আছে। এটা কখনো এরকম যেন না হয়, থিটাটা যেন এইরকম যেন না ধরা হয়। বা কোনো ছবিতেও হয়তো কোনো শর্ট কোশ্চেন দিয়েছে, এখানে থিটার মানটা দিয়ে দিয়েছে, থিটার মানটা সাপোজ 120 ডিগ্রি বসে দিয়ে দিয়েছে আর এই ডিসটেন্সটা তো দিয়ে দিয়েছে। তাহলে আমরা ওই ইকুয়েশন যদি বসিয়ে এই প্রবলেমটা সলভ করতে যাই তাহলে কিন্তু হবে না, ভুল হয়ে যাবে। কারণ আমাদের অলওয়েজ মনে রাখতে হবে যে থিটাটা অলওয়েজ হচ্ছে অ্যালং দ্য ডাইপোল মোমেন্ট, মানে থিটাটা যে তৈরি করছে সেটা ডাইপোল মোমেন্টের দিকেই কিন্তু থিটাটা যেন থাকে, এই দিকে আসবে। বা কোনো জায়গায় এরকম করলো, এইটা হয়তো চেঞ্জ করে দিয়েছে কোনো প্রবলেম, এইখানে +q করেছে, এটা -q করেছে, এইখানে অ্যাঙ্গেলটা দিয়েছে, এখানে অ্যাঙ্গেলটাকে দিয়েছে এটা 60 ডিগ্রি। তাহলে আমরা ওই সূত্রতে বসে যদি এটা করতে যাই, ওইখানে যে থিটা যে সূত্র ছিল সেই থিটার জায়গায় যদি আমরা 60 ডিগ্রি বসাই সেক্ষেত্রেও কিন্তু ভুল হবে। কারণ এখানে ডাইপোল মোমেন্টের ডিরেকশন কোন দিকে, নেগেটিভ টু পজিটিভ, তার মানে এই দিকে। কারণ এখানে অ্যাকচুয়াল থিটার মানটা এখানে কত হবে, 120 ডিগ্রি। এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার আমরা যেটা দেখব তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক। একটা ঠিক আছে, এইটা ধরলাম একটা ইলেকট্রিক, একটা ডাইপোল, একটা মানে আমরা এখানে যেটা বার করতে চাইছি টর্ক অ্যাক্ট অন এ ইলেকট্রিক ডাইপোল। একটা ইলেকট্রিক ফিল্ডে সুষম একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি একটা ডাইপোল যদি থাকে, সেই ডাইপোল কতটা পরিমাণ টর্ক অনুভব করে। আমরা একটা ডাইপোল ধরলাম, এটা ঠিক আছে, এটা 12 এর লেন্থ 12। এবার এটা একটা ইলেকট্রিক ফিল্ডে আছে, বললাম ইলেকট্রিক ফিল্ডে এরকম আছে, এরকম ধরলাম ইলেকট্রিক ফিল্ডটা এই অনুপাতে আছে। এই ডাইপোল মোমেন্ট কোন দিকে কাজ করছে, আমরা জানি নেগেটিভ টু পজিটিভ, মানে এই দিকে কাজ করছে ডাইপোল মোমেন্ট। এবার এখানে সাপোজ ডাইপোল মোমেন্টের সাথে ইলেকট্রিক ফিল্ডের যে অ্যাঙ্গেল সেটা ধরলাম থিটা, ঠিক আছে, ধরলাম থিটা, ঠিক আছে। তার মানে ডাইপোলটা ইলেকট্রিক ডাইপোলটা এমন ভাবে আছে যেটা ইলেকট্রিক ফিল্ডের সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে। এবার এই ইলেকট্রিক ফিল্ডের জন্য ইলেকট্রিক ডাইপোলটা কতটা টর্ক অনুভব করবে। এখানে আমরা জানি যে ইলেকট্রিক ডাইপোলের দুটো সেম অ্যান্ড অপোজিট হচ্ছে চার্জ থাকে, যেটা একটা -q একটা +q। যখনই এটা ইলেকট্রিক ফিল্ডে আছে, একটা সুষম ইলেকট্রিক ফিল্ড, এটা কিন্তু খেয়াল রাখবো, সুষম ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আমরা এটা ক্যালকুলেট করছি। তাহলে এখানে -q চার্জের উপর যে একটা বল প্রয়োগ করবে, যেহেতু এটা ইলেকট্রিক ফিল্ডে আছে, সেটা কত হয় QE, -q এর উপর QE, মানে মানটা হচ্ছে QE, ঠিক আছে। এটা ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে
আর প্লাস কিউ চার্জের উপরে কি কতটা প্রয়োগ করবে, এটা হচ্ছে কিউ প্লাস কিউ, এটা কি এই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। তাহলে আমরা ইলেকট্রিক ডাইপোলের যে দুটো চার্জ, একটা মাইনাস কিউ একটা প্লাস কিউ, ওদের উপর ইন্ডিভিজুয়ালি হচ্ছে কি দুটো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, একটা মাইনাস কিউ একটা প্লাস কিউ। মাইনাস কিউ মিনস হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ওটা অপোজিটে কাজ করছে, আর কিউটা কি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে কাজ করছে। তাহলে আমরা এখানে এই ইলেকট্রিক ডাইপোলের উপর টোটাল আমরা কতটা বল পাচ্ছি, মাইনাস কিউ এর উপরে বল কত মাইনাস কিউ, মানে ডিরেকশনের জন্য মাইনাসটা এসেছে, আর প্লাস কিউ এর উপর বলটা কত প্লাস কিউ। তাহলে মোট বল কত পাচ্ছি, নিট ফোর্স তাহলে এখানে কত হচ্ছে 0, মাইনাস কিউ প্লাস কিউ 0। তার মানে অ্যাকচুয়াল এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যখন কোনো একটা ডাইপোল এক্সিস্ট করছে, সেক্ষেত্রে আমাদের নিট ফোর্স ইলেকট্রিক ওই ডাইপোলটার উপর নেট ফোর্স কত হচ্ছে 0। কিন্তু এখানে একটা বিষয়, যেহেতু এই দুটো ফোর্স কি আছে দেখতে পাচ্ছি, মাইনাস কিউ এর ডিরেকশন হচ্ছে অপোজিট টু ইলেকট্রিক ফিল্ড, আর প্লাস কিউ ই যে ফোর্সটা কাজ করছে সেটা টুয়ার্ডস দ্য ইলেকট্রিক ফিল্ড। তাহলে দুটো কি হচ্ছে সেম এন্ড অপোজিট, দুটো ডিরেকশনটা কি হচ্ছে অপোজিট। এবার যদি এই দুটো বলই যদি একটা রেখার উপর যদি অ্যালাইন থাকতো এবং একে অপরের যদি অপোজিট হতো, সেক্ষেত্রে কিন্তু নিট ফোর্সটা তো 0 হতোই, আমাদের ঘূর্ণনের ব্যাপারটা কিন্তু আসতো না। কিন্তু এখানে দেখা যাচ্ছে দুটো বল একটা এই ডাইপোলের দুটো প্রান্তে কাজ করছে এবং সেটা অপোজিট, তখন কি হবে, এই ডাইপোলে একটা ঘূর্ণনের সৃষ্টি হবে। এটা যদি একটা রেখার উপরে যদি কাজ করে, একটা রেখাতে যদি কাজ করতো, এদিকে মাইনাস কিউ এদিকে প্লাস কিউ, একটা রেখা বরাবর যদি কাজ করতো তাহলে কিন্তু ঘূর্ণন আসতো না। কিন্তু যেহেতু দুটো প্রান্তে আলাদা আলাদা সেপারেট রেখায় যেহেতু কাজ করছে, সেই জন্য এখানে একটা ঘূর্ণন সৃষ্টি হয়। ঠিক আছে, ঘূর্ণন যখনই আসছে তখনই টর্ক আসছে। তাহলে এই টর্কের মানটা কত হয়, টর্কের মান হয় টাও দ্বারা প্রকাশ করা হয় টর্ককে। টাও ইকুয়ালস টু কি হয়, যে কোনো একটা বলের মান ইনটু কি হয়, এই যে ক্রিয়াশীল যে দুটো বল তাদের মধ্যবর্তী দূরত্ব, ক্রিয়াশীল বলের দূরত্ব। তার মানে এখানে আমরা কি পাচ্ছি, বলের মান কত আছে কিউ বলের মান, এদের মধ্যে যে দূরত্ব তাহলে কোনটা হবে, তাহলে এইটা হচ্ছে দূরত্ব, কারণ কিউ কাজ করছে ধরলাম এই দিকে আর এই কাজ করছে এই দিকে, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কত, এই ডিসটেন্সটা, এই যে তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে ডিসটেন্স, এইটাই হচ্ছে এখানে কার্যকরী হচ্ছে দূরত্ব। তাহলে এই দূরত্বটা আমি ধরলাম এক্স ধরলাম, তাহলে এক্স এর মানটা কত হবে, এক্স এর মানটা কিভাবে কাজ করবে, এটা থিটা যদি হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা, এই যে অ্যাঙ্গেলটাও থিটা, তাহলে এখানে আমি একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, এটা যদি থিটা হয় এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, তাহলে এটা এক্স, তাহলে আমরা সাইন থিটা সমান কি পাবো, লম্ব বাই অতিভুজ এক্স বাই 12টা হচ্ছে অতিভুজ এখানে, তাহলে এক্স সমান কি পাচ্ছি 12 সাইন, তার মানে এই যে ডিসটেন্স এটা কত 12 সাইন, তাহলে লিখলাম 12 সাইন থিটা। তাহলে এখানে আবার দেখো কিউ ইন্টু 12 কে আমরা আগেই পড়েছি, পি সমান হয় কি কিউ ইন্টু 12, মানে যে কোনো একটা ডাইপোল মোমেন্ট সমান কি হয় কিউ ইন্টু 12টা যেখানে হচ্ছে লেন্থ অফ ডাইপোল, এটা কি হয়ে যাবে পি সাইন থিটা। তাহলে আমরা টাউ সমান কি পেলাম পি সাইন থিটা। তাহলে আবার একবার বলছি, একটা ইলেকট্রিক ডাইপোল ইলেকট্রিক ফিল্ডের সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে, ঠিক আছে, মানে এই ডাইপোল মোমেন্টের সাথে ইলেকট্রিক ফিল্ডের যে অ্যাঙ্গেল সেটা থিটা। যেহেতু ডাইপোলটা ইলেকট্রিক ফিল্ডের আছে, ইউনিফর্ম একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আছে, এই দুই প্রান্তে দুটো আধানের উপর কি হচ্ছে, একটা মাইনাস আধানে মাইনাস কিউ, পজিটিভ আধানে প্লাস কিউ, ফোর্স একটা কাজ করছে, নিট ফোর্স আমরা 0 পাচ্ছি। যেহেতু দুটো প্রান্তে মানে একই রেখা বরাবর কাজ করছে না, দুটো আলাদা আলাদা রেখায় কাজ করছে, ওখানে একটা ঘূর্ণন সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। এই ঘূর্ণনের জন্য আমরা একটা টর্ক পাচ্ছি, টর্কের ক্যালকুলেশনটা কীভাবে করছি, টর্ক ইকুয়ালস টু বল ফোর্স ইন্টু ডিস্টেন্স বিটুইন টু ফোর্সেস। তাহলে এখানে ফোর্সের মানটা আছে কি, আর দুটো ফোর্সের মধ্যে যে ডিস্টেন্স সেটা কত 12 সাইন থিটা, সেখান থেকে তাও সমান আমরা পাচ্ছি পি সাইন থিটা, কারণ এখানে কিউ 12 হচ্ছে। তাহলে আমরা এখান পর্যন্ত আসলাম,
এবার আমাদের টাওয়ের মানটা সব ক্ষেত্রে সমান না, টাওয়ের মানটা কার উপর ডিপেন্ড করে দেখতে পাচ্ছি এখানে থিটার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে, কারণ এখানে পি হচ্ছে ফিক্সড, ই হচ্ছে ফিক্সড, আমরা একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড নিচে তার মান ফিক্সড, যে ডাইপোলটা নিচে তার পি ফিক্সড, তাহলে এখানে থিটার উপর ডিপেন্ড করছে। থিটা যখন 90 ডিগ্রি, থিটা 90 ডিগ্রি মানে এইভাবে যখন থাকে ইলেকট্রিক ফিল্ডের সাথে যখন ডাইপোল মোমেন্টটা পারপেন্ডিকুলার থাকছে, থিটা তখন 90 ডিগ্রি, সেক্ষেত্রে আমরা টাউ সমান কি পাচ্ছি, sin 90 কত 1 হয়, তারপরে টাউ সমান পি পাচ্ছি, এটা হচ্ছে কি ম্যাক্সিমাম, ঠিক আছে, টাউ সমান পাচ্ছি পি, এটা হচ্ছে টর্কের হচ্ছে সর্বাধিক মান। আবার থিটা ইকুয়ালস টু যখন 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি যখন, ঠিক আছে, থিটা 0 ডিগ্রি বা 180 ডিগ্রির অর্থ কি, মানে যদি আমাদের ডাইপোল মোমেন্টটা ইলেকট্রিক ডাইপোলটা যদি ইলেকট্রিক ফিল্ডে বরাবর যদি অ্যালাইন থাকে, ইলেকট্রিক ফিল্ড বরাবর অ্যালাইন থাকলে সেক্ষেত্রে ডাইপোল মোমেন্টের সাথে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, অথবা উল্টো দিকে থাকলে 180 ডিগ্রি হবে, সেক্ষেত্রে আমরা টাউ সমান কি পাবো, sin 0 বা sin 180 ডিগ্রি মান কত 0 হয়, সেক্ষেত্রে টাউ সমান 0 হয়। তার মানে যখন একটা ইলেকট্রিক ডাইপোল যখন ইলেকট্রিক ফিল্ড বরাবর অ্যালাইন থাকে, তো সেক্ষেত্রে টর্কের মান কত হয়, 0 হয়। তাহলে এইটা পেলাম আমার সর্বাধিক মান, আর সেকেন্ড কেসটাই পেলাম কি মিনিমাম মান। তাহলে এই হলো আমাদের টর্কের ক্যালকুলেশন। এবার টর্ক তো আমরা জানি, টর্ক একটা ভেক্টর রাশি, এর অভিমুখ থাকে, অভিমুখটা আমরা কিভাবে পাবো, আমরা টাউ সমান কি পেয়েছি পি সাইন থিটা, এখান থেকে এটা লিখতে পারি পি ক্রস ই, ঠিক আছে, টাউ সমান কি পি ক্রস ই। তার মানে পি আর ই আমরা ভেক্টরের জানি, দুটো যখন ভেক্টরের ক্রস প্রোডাক্ট হয় তখন ওই দুটো ভেক্টর যেই তল বরাবর থাকে, রেজাল্টেন্ট ভেক্টরটা কি হয়, ঠিক তাই সেই তলের সাথে লম্বভাবে থাকে। তার মানে এক্ষেত্রে পি আর ই আমাদের বোর্ডের তলে আছে, পি এর অভিমুখ কোন দিকে, এই বরাবর, ই এর অভিমুখ কোন দিকে, দিকে দুটো মিলে দুটোই কোন তলে আছে, আমাদের বোর্ডের তলে। তার মানে টাউটা নিশ্চয়ই কি হবে, বোর্ডের সাথে পারপেন্ডিকুলার একটা ডিরেকশনে থাকবে, সেটা হতে পারে বোর্ডের সাথে লম্বভাবে উপরের দিকে, নয়তো লম্বভাবে ভেতরের দিকে। এবার এখানে যেহেতু পি ক্রস ই আছে, পি এর অভিমুখ কোন দিকে, পি হচ্ছে এই বরাবর, ই কোন দিকে, ই আছে উপর দিকে, তার মানে আমাদের এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হচ্ছে। আর ডান পাকের স্ক্রু নিয়ম অনুসারে আমরা এটাকে যদি এরকম অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই, তাহলে ডান পাকের অগ্রগতি মানে স্ক্রুর অগ্রগতি কোন দিকে, উপরের দিকে হবে। তার মানে এখানে টাওয়ের ডিরেকশন কোন দিকে হবে, উপরের দিকে, তলের সাথে লম্ব হবে উপরের দিকে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক, তার রাশিমালা এবং তার অভিমুখ। তাহলে আমরা আজকে যেগুলো মোট আলোচনা হলো কি কি, আমরা ফার্স্ট দেখলাম একটা ডাইপোল, ইলেকট্রিক ডাইপোলের অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক ডাইপোল কি জেনেছি, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট জেনেছি। তারপর যেগুলি দেখলাম ইলেকট্রিক ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ড বিভিন্ন ক্ষেত্রে, ফার্স্ট দেখলাম অ্যাক্সিসের উপরে, যেটা ছিল 2p ডিভাইডেড বাই 4πε0 x3। তারপর দেখলাম বাইসেক্টর, পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপরে যে কোনো একটা পয়েন্টে, সেক্ষেত্রে পেয়েছিলাম p ডিভাইডেড বাই 4πε0 x3। তারপর দেখলাম অ্যাট এনি পয়েন্ট, সেটা দেখলাম। তারপর সবার শেষে যেটা দেখলাম ক্রিয়াশীল ইলেকট্রিক ডাইপোলের উপর ক্রিয়াশীল টর্ক, তার রাশিমালা।